আর চূড়ায় স্রোতস্বিনী সাবিহা ঐশী। পর্ব ৩। হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতিগুলোর মালিকানার ঘোষণা হৃদয় থেকেই উৎসরিত হয়, যার ওপরে কখনো নিগুড় বাস্তবতার দোহাই কিংবা বিবেকের অজুহাত কার্যকর হয় না। মানুষের ছোট্ট এই জীবনে কোনো না কোনো এক পর্যায়ে নিভৃতে একজনের ওপর ভীষণভাবে নির্ভর করে ফেলে। তার সুগভীর চোখের দৃষ্টি, কথা বলার ধরন, প্রতিটা পদক্ষেপের সূক্ষ্ম ভাব, ভাবলেশহীন চাহনি কিংবা তার কর্কশ মেজাজের ওপরও যেন এক অপরিসীম মায়া জন্মে যায়। বেসামাল হৃদয় কোনো অজুহাতের দ্বার ধারে না। অকল্পিত বাসনায় বিপরীত মানুষটিকে নিয়ে সাজায় নানা রঙিন স্বপ্ন। কিন্তু বেয়ারা হৃদয় অপরপক্ষের সুস্পষ্ট প্রত্যাখ্যান মানতে নারাজ। তবে সারা জীবন কি সেই ফ্যান্টাসিতে বসবাস করা সম্ভবপর হয়ে ওঠে? অব্যক্ত বাসনার নির্নিমেষ চাওয়া পাওয়া গুলোর প্রতি বাস্তবতা এক সময় কঠিন আঘাত হানে। ছিনিয়ে দেয় সুস্পষ্ট প্রকৃত সত্য, যে সত্যগুলোর সহ্যশক্তি ভুক্তভোগী হৃদয়ের আছে কিনা সে হিসেব বাস্তবতা করে না। নিজস্ব চেতনায় সে চির বহমান। তবে সেই আঘাত সেই মানুষটির ওপর প্রচণ্ড প্রভাব ফেলে। হয়তো সে ধাক্কায় সে অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে পড়ে, অথবা একরোখা জেদের বশবর্তী হয়ে সে অপরপক্ষের জীবনের জন্য অভিশাপ বয়ে আনে। ইলোরা মেনে নিতে পারেনি সেই অনাকাঙ্ক্ষিত বাস্তবতা। চিরচেনা চঞ্চল মেয়েটির হৃদয় প্রচণ্ড ঈর্ষার সৃষ্টি হয় অপর মানবীটির কথা স্মরণ করে। যে মানুষটিকে সে তার সর্বস্ব দিয়ে একান্ত করে ভালোবেসেছে, যে মানুষটিকে সে হৃদয়ের একমাত্র চাওয়া হিসেবে এত করে চেয়ে এসেছে, সেই মানুষটিকে কেউ বিন্দুমাত্র না চেয়েও পেয়ে গেল। পৃথিবীর চিরচেনা নিয়ম কি এটাই? নাকি তার বেলাতেই যত অপূর্ণতা? গাঢ় নীল সমুদ্র পাড়ে নিঃশব্দে বসে কি যেন খুঁজে ফেরে সে। না পাওয়া স্বীকারোক্তি নাকি অজস্র অনুযোগ সে বুঝে উঠতে পারে না। সে ব্যস্ত পায় বাবার অফিসার্স কেবিনের দিকে এগিয়ে যায়। তার বদ্ধমূল ধারণা, তার বাবা মোস্তফা কামাল চৌধুরী এই মুহূর্তে কিছু একটা করে বসবেন। ইলোরার চোখের জল সে সহ্য করতে পারে না। তার অযথা রাগের বশবর্তী হয়ে যে ক্যাপ্টেন আরহাম তাওসিফের ওপর চড়াও হবেন তিনি, সেটা ইলোরা স্পষ্টত টের পাচ্ছে। এলোমেলো নানা চিন্তায় তার চোখে টপটপ করে পানি চলে এলো। সে কিছুতেই চায় না সম্পূর্ণ তার জন্য ক্যাপ্টেন আরহাম তাওসিফ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হোক। হাঁটার গতি তার শ্লথ হয়ে এসেছে। লিফটে উঠে নির্দিষ্ট বাটন প্রেস করে দাঁড়িয়ে রইল সে। বুকের মাঝে চিনচিনে ব্যথার অস্তিত্ব অনুভব করছে সে, সেই চিরচেনা দমবন্ধ করা শ্বাস প্রশ্বাসের গতি। সেই মুখটির সম্মুখীন কিভাবে হবে সে? সে কি তাকে দেখে করুণা করবে, নাকি বরাবরের মতো উপেক্ষা করে বসবে? হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে লিফট থেকে বের হলো সে। বেলা গড়াতেই আশপাশের নির্জনতায় ঘেরা পরিবেশ কোলাহলে পরিপূর্ণ হয়ে উঠল। ব্যস্ত নগরী তার চিরচেনা রূপে পরিবর্তিত হতে থাকে। কলেজ গ্রাউন্ডে বায়োলজি বিভাগের অধ্যাপিকা জেবা সুলতানার মুখোমুখি দাঁড়িয়ে আছেন নওরিন। জেবা মিস অত্যন্ত সাবলীল এবং বিনয়ী বলেই সবার কাছে সমাদৃত। মিল্কিওয়ে শাখার প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে জেবা সুলতানা এক স্বস্তির নাম। জেবা সুলতানা হাস্যোজ্জ্বল মুখে বলতে শুরু করলেন, আমি সত্যিই নির্বাক হয়ে পড়েছিলাম তোমার এই খবরে নওরিন। তোমার বান্ধবী জেরিন আমাকে সব খুলে বলল, তারপর কিছুটা ধাতস্থ হতে পেরেছি। নওরিন মাথা নিচু করে মুখে হাসি ফুটিয়ে বলতে লাগলো, আমি নিজেও এক্সপেক্ট করিনি মিস, তবে বাবার অসুস্থতা, আম্মুর অনুরোধে আমি অসহায় হয়ে পড়েছিলাম। বিয়ে জিনিসটা জীবনে একবার না একবার আসেই মা। জীবনের প্রত্যেকটা বাঁকে নানা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় মানুষের, তবে এই জেনারেশনে নিজেকে পরিশুদ্ধ রাখাটা অনেক টাফ বুঝলে, আর সেটার সহজ সমাধান হচ্ছে বিয়ে। তোমার জীবনে আশা করি যে যে এসেছে তুমি নিশ্চয়ই অনেক সুখী হবে নওরিন। তোমার একাডেমিক পারপাজে সে তোমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। ইনশা আল্লাহ মিস আপনার দোয়ায় রাখবেন। ভবিষ্যতের কথা ভেবে আরো শক্ত হতে হবে। তোমার বিয়ে মানেই সব কিছু শেষ নয়, বরং শুরু। সামনের বড় পরিসরের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এর অজুহাতে তুমি পড়াশোনার দিক দিয়ে হেলাফেলা করলে বড্ড ভুল করবে মেয়ে। তোমার নিজের জীবন গড়ার জন্য যেহেতু সুযোগ তারা দিয়েছে, সেহেতু তোমার থেকে এক্সপেকটেশনও রাখবে, তাই এখন থেকেই খুব বেশি মনোযোগী হও। নওরিন মুগ্ধ হয়ে মন দিয়ে জেবা মিসের কথাগুলো শুনল। তার কথা শেষ হতেই সে যথেষ্ট বিনয়ের সাথে তার কথায় সম্মতি জানালো। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব মিস। অদূরে জেরিন শুভ্রাদের শব্দ শোনা যাচ্ছে। টিফিন পিরিয়ডের বিরতি দেওয়া হয়েছে। অধ্যাপিকা জেবা সুলতানা এবার উঠে দাঁড়ালো। নওরিনকে একবার উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে শুভকামনা জানিয়ে তিনি টিচার্স গ্রাউন্ডের দিকে পা বাড়ালেন। নওরিন এগিয়ে জেরিনদের সঙ্গে মিলিত হয়। রাস্তা পরিবর্তন করে তারা এগিয়ে যায় ক্যান্টিনের দিকে।
শুভা নওরিনের হাতে মৃদু চড় মেরে বলতে লাগলো, স্বামী বিদ্যাসে। জেরিন কথার তাল মিলিয়ে বলে উঠল, কষ্ট দিস না বেচারি, মাত্র বিয়ের পরদিনই শোক ভুলতে ক্লাস অ্যাটেন্ড করতে দৌড়ে এসেছে, এভাবে বললে বুকে লাগবে। নওরিন জেরিনের স্কার্ফ টেনে ধরল, বল আরো কিছু। ছাড় নওরিন, গলা আটকে গেল, ছাড়। তাদের খুনসুটির মাঝে ব্যাঘাত ঘটালো সেদিনের ছেলেটি। আচমকা তারা ঘুরে তাকিয়ে দেখল তানভীর নামের ছেলেটি নওরিন বলে ডেকে এগিয়ে আসছে। নওরিন ভ্রু কুঁচকে তাকায়, এই ছেলেটা কি পেয়েছেটা কি? হোক সে সিনিয়র, কিন্তু সেদিনের উল্টাপাল্টা মেসেজ পড়ে তার ভীষণ রাগ হয়েছে। জেরিনের দিকে তীব্র দৃষ্টি নিয়ে তাকালো সে, ভিডিও কর একে তোর সেদিনের আশকারায় আজ পর্যন্ত পিছু পিছু চলে এসেছে। চিন্তা করিস না, তোকে পছন্দ করে, কিন্তু এখন হার্ট ব্রোকেন হয়ে যাবে। কেমন আছো নওরিন? এই কয়েকদিন ক্যাম্পাসে আসনি কেন? নওরিন ধীরে সুস্থে সামনের ছেলেটির দিকে ফিরে তাকালো, মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, বিয়ে হলো আমার। সামনের যুবকটি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়, কি তোমার? জেরিন জবাব দিল, হ্যাঁ ভাইয়া। শি ইজ বুক আরহাম তাওসিফের বুক করা মাল, আপনাকে আগেই বললাম, শুধু শুধু বুক জিনিসের ওপর কিছু এক্সপেক্ট কইরেন না। শেষ কথাটা চাপা স্বরে ফিসফিস করে বলল জেরিন। মেয়েটা কি সত্যিই তোমার? ইয়া স্যার, শি ইজ মাই ওয়াইফ। অ্যাডমিরাল মোস্তফা কামালের শেষ কথার প্রত্যুত্তরে দৃঢ় কণ্ঠে জবাব দিল ক্যাপ্টেন আরহাম তাওসিফ। তুমি আমার কথার খেলাপ করেছ মিস্টার ক্যাপ্টেন। আরহাম পূর্ণ দৃষ্টিতে তাকায় মোস্তফা কামালের দিকে। স্যার, আই ডিডন্ট প্রমিস ইউ। আমি বিষয়গুলো খুব সন্তর্পণে এড়িয়ে গিয়েছি এবং এটা আমার সম্পূর্ণ ফ্যামিলির ডিসিশন। নিজ দায়িত্বে তুমি অসম্ভব দক্ষ এবং সৎটা আমি বিশ্বাস করি, কিন্তু দায়িত্বের বাইরে শুধুমাত্র পরিবারের ডিসিশন বলে এত বড় একটা বিষয় তুমি এড়াতে পারো না, যেখানে আমার মেয়ের জীবন প্রশ্নবিদ্ধ। স্যার, আপনাকে আমি যথাসম্ভব শ্রদ্ধা করি, তবে বিষয়টি সম্পূর্ণ স্পর্শকাতর। আমি আপনাকে সে সম্পর্কে জানানোর বিন্দুমাত্র স্পেস পাইনি। আর ইলোরাকে নিয়ে আমি কখনো আপনার মেয়ের বাইরে অন্য কিছু ভাবিনি, সেটা আমার দায়িত্বের এবং ব্যক্তিগত উভয় দিক দিয়েই। অ্যাডমিরাল মোস্তফা কামাল এবার কিছুটা অধৈর্য হয়ে উঠলেন। তোমার চিন্তাভাবনা দেখে আমি স্তম্ভিত। তুমি আমার মেয়ের জীবন বাঁচাবে এবং সেটাই তোমার জন্য কল্যাণকর হবে। সে তোমার জন্য গোটা পৃথিবী থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। তুমি বিবাহিত অন্য একটা মেয়ের সাথে এটা মানতে নারাজ। তুমি তাকে যে কোনো মূল্যে এটা ভুল প্রমাণ করবে এবং ইটস মাই অর্ডার। ক্যাপ্টেন আরহাম তাওসিফ অ্যাডমিরালের এরূপ আচরণে হতভম্ব হয়ে গেল। স্যার, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? ইলোরাকে বিয়ে করো আরহাম তাওসিফ, শি নিডস ইউ ব্যাডলি। আরহাম তীব্র দৃষ্টিতে তাকায় মোস্তফা কামালের দিকে, তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এসেছে। হতভম্বের জেরে সে কিছুক্ষণ কথা বলতে পারল না। মেয়েটা সম্পর্কে আমি খোঁজ নিয়েছি, সে তোমার ব্যাপারে এতটাও সিরিয়াস নয় যতটা ইলোরা তোমার প্রতি। তুমি তাকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা বোঝাও। ইলোরা তোমার সব দিক দিয়ে যোগ্য, সে এতদিন বাইরে পড়াশোনা করে এসেছে। কোনো ছেলের প্রতি সে আগ্রহ দেখায়নি আমার কাছে, তবে সে খুব বাজে ভাবে তোমাকে ভালোবেসেছে। তোমার তার প্রতি সহজ হওয়া উচিত বলে আমি মনে করি। অ্যাডমিরাল মোস্তফা কামালের কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতেই আরহামের চোখ রক্তবর্ণ ধারণ করে। মানসপটে নওরিনের সরল মুখশ্রী ভেসে আসে। নিজের রাগকে সংযত করতে পারে না সে। সামনের টেবিলে বিকট শব্দে আঘাত করে বলে ওঠে, অসম্ভব, মাইন্ড ইওর ওয়ার্ড, শি ইজ নট অ্যানি গার্ল, সে আমার একমাত্র বিয়ে করা বউ। আমার লাইফে ইন্টারফেয়ার করার অধিকার আপনার অথবা আপনার মেয়ের কারোরই নেই এবং আমি কখনোই আমার স্ত্রীকে নিয়ে কোনো ধরনের অ্যাডিশনাল ডিসকাস টলারেট করব না। রাগে কাঁপতে কাঁপতে ক্যাপ্টেন আরহাম তাওসিফ যখন অ্যাডমিরালের কক্ষ থেকে বেরিয়ে যায়, ঠিক তখনই বাবার কেবিনে এক প্রকার ছুটে যায় ইলোরা আনা। মোস্তফা কামালের চোখমুখ অপমানে লাল হয়ে গেছে। সে বিশ্বাস করে উঠতে পারছে না তার মতো অ্যাডমিরালকে উপেক্ষা করার মতো দুঃসাহস ক্যাপ্টেন আরহাম তাওসিফ দেখাবে। প্রবল আক্রোশে সামনের টেবিলে আঘাত করে বসলেন তিনি। তৎক্ষণাৎ ইলোরার প্রবেশে হতচকিত হয়ে মেয়ের দিকে ফিরে তাকান। ইলোরার গোটা মুখ অশ্রুতে ছেয়ে গেছে। অ্যাডমিরাল মোস্তফা কামাল মেয়ের উদ্দেশ্য উঠে দাঁড়ালেন। ইলোরা সেদিকে লক্ষ্য করে চেঁচিয়ে উঠল, নো পাপা, তুমি আসবে না আমার কাছে, দূরে থাকো তুমি। মোস্তফা কামাল আশ্চর্য হলেন মেয়ের এমন ব্যবহারে। তিনি কিছু বলে ওঠার পূর্বেই ইলোরা উচ্চস্বরে বলতে শুরু করলো, আমি কখনোই তোমার থেকে এটা আশা করিনি পাপা। তুমি আমাকে কথা দিয়েছিলে তাকে কোনোভাবে বিব্রত করবে না তুমি। তুমি আমাকে তার কাছে আরো ছোট করেছ। মোস্তফা কামাল মেয়ের আকস্মিক কান্নায় খুব অপ্রস্তুত বোধ করলেন। তিনি তার মেয়ের স্বার্থেই ক্যাপ্টেনের সঙ্গে এমন আচরণ করেছেন, কিন্তু তার এই হঠাৎ প্রতিক্রিয়ায় তিনি থমকে গেলেন।
মা শান্ত হও, কান্না থামাও আম্মা। আমি তোমার সকল ইচ্ছাতেই সম্মত আছি, কি চাও তুমি? আমার কিচ্ছু চাই না, আমি যে ভুল করেছি তোমার ঔদ্ধত্যে তার সাজা সারা জীবন পাবো পাপা। তুমি তাকে কেন হার্ট করলে? আমি দুঃখিত ইলোরা, তোমার প্রতি আমি আরেকটু সচেতন থাকতে পারতাম। তোমার কান্না তোমার পাপা সহ্য করতে পারে না, তুমি খুব করে জানো সেটা। তুমি আমার প্রতি ওভার পসেসিভ হয়েছ পাপা, আমি চাই না সেটা। আমি একাই যথেষ্ট আমার জীবনের জন্য। কারো বাড়াবাড়ি আমি সহ্য করব না, শুনে রাখো। মোস্তফা কামাল এ পর্যায়ে উদ্বিগ্ন হলেন। কি করছো ইলোরা? তোমার পায়ের ব্যথা এখনো সেরে ওঠেনি, এভাবে উত্তেজিত হয়ে পড়ো না। আমি তোমার সব কথা শুনবো মা, প্লিজ বি কোয়াইট। ইলোরার মধ্যে শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। সে পাশে থাকা ফ্লাওয়ার ভেস ক্ষোভে উন্মাদ হয়ে সামনে ছুঁড়ে মারল। আমার জীবনে যেহেতু সে এক্সিস্ট করেনি, সেহেতু কারো এক্সিস্টেন্স আমার চাই না। দয়া করে শান্তি দাও, আমায় একা থাকতে দাও একটু। তোমার কাছে আমি ক্ষমাপ্রার্থী রাতের কথাগুলোর জন্য। সে অন্য একটা জীবনের সাথে জড়িয়ে গেছে। তোমার মেয়ের প্রতি যদি তোমার বিন্দুমাত্র মায়া থেকে থাকে, তবে দয়া করে উনার ওপর চড়াও হওয়া বন্ধ করো। তোমার কোনো অধিকার নেই এটা করার। অ্যাডমিরাল মোস্তফা কামাল মেয়ের কথার প্রত্যুত্তরে একটা শব্দও উচ্চারণ করতে পারলেন না। ইলোরা পরপরই গটগট শব্দ তুলে কেবিন থেকে বেরিয়ে যায়। 34 ফ্লোর ক্রস করার সময় ক্যাপ্টেন আফান সিদ্দিকী ইলোরার বিমর্ষ রূপ দেখে অবাক হয়। সে কখনো অ্যাডমিরাল কন্যাকে কাঁদতে দেখেনি। দিকবিদিক জ্ঞানশূন্য ইলোরা টাল সামলাতে না পেরে সামনের মানবটিকে আঁকড়ে ধরে। ক্যাপ্টেন আফান সিদ্দিকী ইলোরাকে আঁকড়ে ধরে অবিশ্বাস্য দৃষ্টিতে তার পানে চেয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড ইলোরা? কাঁদছো তুমি? নওরিনের রুমের দরজা আধখোলা। টেবিলে বসে গম্ভীর মুখে ম্যাথ করতে ব্যস্ত সে। গভীর মনোযোগ সহকারে খচখচ করে লিখে যাচ্ছে সে। মাঝে মাঝে চোখের সামনে এসে পড়া চুলগুলো বড্ড বিরক্তের সাথে সরিয়ে দিচ্ছে। ডেস্কের উপর রাখা মোবাইলের নোটিফিকেশনে হাত দুটো কিঞ্চিত থেমে যায়। পরক্ষণে সেদিকে একবার তাকিয়ে অর্ধ শেষ হওয়া ক্যালকুলেশনটি সম্পূর্ণ করল। আর চোখে ফোনের দিকে তাকিয়ে খপ করে হাতে নিয়ে ফোন ওপেন করল। সায়েন্স ফেয়ারের প্রজেক্ট সিলেকশন গ্রুপের মেসেজ। নীরস মুখে ফোন থেকে চোখ সরিয়ে আবার কি মনে করে কততম বারের মতো যেন কললিস্ট হেঁটে দেখল। সন্তর্পণে একটা ছোট শ্বাস ছেড়ে টেবিল থেকে উঠে দাঁড়ালো নওরিন। নিষ্পৃহ দৃষ্টি মেলে বেকনিতে গিয়ে দাঁড়ালো। তার খানিকটা অস্থির লাগছে। সেদিন ওই বাড়িতে আরহাম থাকাকালীন সময়ে তার ফোনে একটা কল আসে। আরহাম নওরিনকে এক হাতে জড়িয়ে রাখা অবস্থায় কলটি রিসিভ করেছিল। তার সাথে অতি ঘনিষ্ঠ অবস্থায় থাকায় সে ফোনের ওপ্রান্তের কথাগুলো বেশ ভালোভাবেই শুনতে পাচ্ছিল। মেয়েলি কণ্ঠের ক্যাপ্টেন বলে সম্বোধন করাই চমকে গিয়েছিল নওরিন। পরবর্তীতে আরহামের মুখভাব পর্যবেক্ষণ করে সে দেখেছিল তার চেহারায় বেশ বিতৃষ্ণার একটা সূক্ষ্ম ভাব ফুটে উঠেছিল। আরহাম নওরিনের কোমর আরো দৃঢ়ভাবে আঁকড়ে ধরে ফোনের অপর পাশের মেয়েটির উদ্দেশ্য বলেছিল, আমসো মাছ বিজি নাও, কল মি লেটার। নওরিন পরক্ষণেই আরহামের পানে চেয়ে প্রশ্ন করেছিল, মেয়েটিকে? নওরিনের মনে পড়ে আরহাম তার দু হাত মুঠোয় পুরে বলেছিল, এক ক্রেজি গার্ল, বাট অ্যাট দিস মোমেন্ট শি ইজ আউট অফ ম্যাটার। আরহামের হেয়ালি প্রত্যুত্তরে নওরিন বলেছিল, আপনি তার সাথে কথা বলতে চাইলেন না কেন? মেয়েটি কাঁদছিল। তবে আরহাম ততক্ষণে নওরিনের চুলে মুখ ডুবিয়ে স্পষ্ট কণ্ঠে স্টপ বলে তার কণ্ঠ প্রায় রোধ করে ফেলেছিল। নওরিনের বেশ খানিকটা কৌতূহল হলো মেয়েটা সম্পর্কে জানার। আচমকা ওয়াচে সেট করা অ্যালার্মের কর্কশ শব্দে তার সম্বিত ফেরে। দ্রুত পদক্ষেপে রুমে ছুটে যায় সে। জুথিকা বেগম তৈরি হয়ে নিতে বলেছেন তাকে। আরহামের মা সবিতা বেগম আসছেন। রিয়ান ক্রমাগত চিল্লিয়ে যাচ্ছে ওপাশ থেকে, আপু রুম থেকে বের হও, শাশুড়ি এসেছে। পাশ থেকে রাফি রিয়ানের মাথায় আলতো গাঁটটা মারল, বিয়াই কি বললে? এটা আমার কোনো বোন টোন নাই। আমার আম্মু তোমার শাশুড়ি না, বুঝেছ? রিয়ান মাথায় হাত বুলিয়ে চোখ গোল গোল করে রাফির দিকে তাকিয়ে বলে উঠল, শোনো, আমার আপুর আর আমার জিনিস একই, বুঝেছ? তাহলে ভাবির জামাই তোমার কি হয়? আমার ক্যাপ্টেন ভাইয়া হয়। তাহলে আমার আম্মু তোমার কি হয়? শাশুড়ি। ধুর গাধা, তোমার আরেকটা বোন থাকলে তোমার আম্মুকেই শাশুড়ি ডাকতাম আমি। তাহলে জেরিন আপুর আম্মুকে কি ডাকতে? রিয়ানের কথায় রাফির চোয়াল ঝুলে পড়ে অবিশ্বাস্য কণ্ঠে বলে, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি ডেঞ্জারাস চিজ তুই ভাইয়ের শালা। রিয়ান রাফির কথার ভঙ্গিমায় মুখ গম্ভীর করে সাবধানী গলায় বলে ওঠে, ছোটদের সম্মান দিয়ে কথা বলতে শেখো বিয়াই, তা না হলে আমিও তোমায় শালা বলবো। আমার তো বোন নেই বিয়াই। তাতে কি তোমার ক্লাসে কোনো সুন্দরী স্মার্ট স্মার্ট মেয়ে নাই?
রাফির ক্লাস 5-এ পড়া ইনোসেন্ট লুকের এই বাচ্চার কথা শুনে দমবন্ধ হয়ে আসে। কিংকর্তব্যবিমূঢ় দৃষ্টি নিক্ষেপ করে সে বলে ওঠে, আমিই পাই না আর তুই ভাগ বসাতে এসেছিস? লাগবে না তোমার ভাগ, পাশের বাসার দোতলার ছাদে ঈশিতা আছে বুঝেছ? ও মাঝে মাঝে আমাকে ওর মায়ের বানানো গাজরের হালুয়া দিতে আসে। রাফি এবার রিয়ানের সামনে বুকে হাত দিয়ে হার্ট অ্যাটাকের ভান করে। কি করলাম জীবনে? একজনের হার্ট অলরেডি হ্যাক করে ফেলেছেন বিআই সাহেব। শুভ্রার কণ্ঠে উৎসুক হয়ে সেদিকে তাকায় রাফি। চুলগুলো হাত দিয়ে ব্রাশ করতে করতে সে জবাব দেয়, 4-5টা জামাই আর এক বাচ্চার মায়ের হার্ট হ্যাক করে কোনো লাভ আছে বলেন বিআইন? শুভ্রা নওরিনের রুমের দিকে যেতে যেতে বলে, যাই হয়ে যাক না কেন আমার বান্ধবী অলওয়েজ পিওর সিঙ্গেল। দেখাই দেয় না সে বিআইন সাহেবা। সবিতা বেগম বেশ কিছুক্ষণ নওরিনকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরে রাখলেন। আম্মু কেমন আছেন? নওরিনের জিজ্ঞাসায় সবিতা বেগম আপ্লুত হলেন। কপালে চুমু দিয়ে নিজের পাশে বসিয়ে বললেন, আলহামদুলিল্লাহ মা, তুমি কেমন আছো? নওরিন মুখে হাসি ফুটিয়ে চায়ের কাপ তার দিকে এগিয়ে দিয়ে মাথা নিচু করে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো আম্মু। চা? সবিতা বেগম হাস্যোজ্জ্বল মুখে চায়ে চুমুক বসালেন। তার মুখে প্রশান্তির ছাপ। আরহাম কল করেছিল? জি না আম্মু, ব্যস্ত দেখাচ্ছিল তখন। সবিতা বেগম খানিকটা চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ালেন। রেঞ্জে ফিরেই ছেলেটার ব্যস্ততা বেড়ে যায়। তুমি উদ্বিগ্ন হও না মা, হয়তো অবসর পেয়ে তোমাকে কল করবে। পড়াশোনা কেমন চলছে আম্মু? নওরিন মৃদু হেসে বলল, জি আলহামদুলিল্লাহ আম্মু, শরীরটা সুস্থ আপনার? নওরিনের সাথে খোশালাপ করতে করতে সবিতা বেগম ব্যাগের ভেতর থেকে রসমালাইয়ের মাঝারি আকারের বক্সটা বের করলেন। সহাস্যমুখে নওরিনের দিকে বক্স এগিয়ে দিতে দিতে বললেন, যুথিকা বলল মিষ্টি খুব পছন্দ করো। নওরিন লাজুক হাসল একটু। অফিসার্স কেবিন থেকে জাহাজের সারফেস শেডের পার্শ্বে দাঁড়িয়ে আছে আরহাম। তার মুখবায়ব অসম্ভব শান্ত। রিলে স্ট্যান্ডের সাথে বাঁধা পোষা কুকুরটির সামনে কিঞ্চিত উবু হয়ে প্লেটারটি এগিয়ে দিল সে। কুকুরটি প্রবল উৎসাহে ঘেউ ঘেউ শব্দে লেজ নাড়াতে নাড়াতে মালিকের প্রতি সন্তুষ্টি প্রকাশ করল। আরহাম সেদিকে প্রত্যক্ষ করে দৃঢ় মুখবায়বটি খানিক সহজ করার চেষ্টা করল। পশ্চিমাকাশে লালাভ রেখা ফুটে উঠছে। অদূরে সমুদ্রের মৃদু গর্জনের শব্দ ভেসে আসছে। আরহাম ধীরস্থিরভাবে শেডের কার্নিশে গিয়ে দাঁড়ালো। রেঞ্জে আসার পূর্বে নওরিনের শান্ত মুখশ্রীর আড়ালে বিষণ্ণতায় ছেয়ে ওঠার দৃশ্যটি স্মরণে আসলো তার। সে কি তার প্রতি বেশিই কঠোর হচ্ছে? এখানে আসার সময় নওরিনের প্রতি কোনরূপ সৌজন্য সহমর্মিতা দেখায়নি সে। তার বয়সের তুলনায় বলতে গেলে বাচ্চা সে। আরহাম চায় না তার অতি স্পর্শকাতর মনে এখনই সে গভীরভাবে ছাপ ফেলুক। সামনে অনেক সময় পড়ে আছে। সে হিসেবে এটুকু নিষ্ঠুরতা মন্দ নয়। তবে মনে মনে সে খানিকটা উদ্বেগ অনুভব করে। শান্ত সাগরের বুকে দৃষ্টি নিক্ষেপ করে অবশেষে নির্দিষ্ট নম্বরটিতে কল করে বসে সে। ওপাশের মানবীটি কি অভিমানে জর্জরিত হয়ে তার থেকে মুখ ফিরিয়ে নেবে, নাকি লাজুক মুখে তার কণ্ঠ আরো কিছুক্ষণ শোনার আবদার করবে আরহাম অনুমান করতে পারে না। দেখতে দেখতে লাইনটি খট করে কেটে যায়। আরহাম ভ্রুকুচকে আবারও ডায়াল করে নম্বরটিতে। লাইন বিচ্ছিন্ন হওয়ার শেষ মুহূর্তে ওপাশ থেকে কলটি রিসিভড হয়। আরহাম ধীর নিষ্কম স্বরে সালাম দেয়। ওপাশের মানবীটি হয়তো কিছুটা ধাতস্থ হয়ে জবাব নেয়। তড়িৎ কণ্ঠে শুধায়, আমি আপনাকে কখনোই মিস করি না ক্যাপ্টেন, আপনার শূন্যতা অনুভব করার মতো এত সময় আমার কাছে নেই। একনাগাড়ে বলে ওঠা কিছুটা ঝাঁজ মেশানো কণ্ঠস্বরটি থামলে আরহামের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। ওপাশের নিস্তব্ধতা লক্ষ্য করে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দেয়, কিন্তু আপনার শূন্যতা অনুভব করছে কেউ একজন। এবার অপর পাশ থেকে কোনো জবাব আসে না। আরহাম পুনরায় বলে ওঠে, সেই শূন্যতা সৃষ্টিকারী মানবীটির পক্ষ হতে কি সামান্য মমত্ব আসবে না? শত শত মাইল দূরে থাকা নওরিন আরহামের কথার পিঠে কথা বলার খেই হারিয়ে ফেলে। নিম্নকণ্ঠে শুধায়, আপনি ঠিকভাবে পৌঁছেছিলেন? আরহাম তার থেমে থেমে দেওয়া উত্তর দেখে আবারও মুচকি হাসে, খানিক অবাক হয় তার শীতল এড়িয়ে যাওয়ার আভাস পেয়ে। সকালের কথা ভাবে আরহাম এখানে আসার পূর্বে সে নওরিনকে খুব দৃঢ়ভাবে এড়িয়ে চলেছে প্রায়। নওরিন জিজ্ঞেস করেছিল, আপনার টি শার্ট আমি গুছিয়ে তুলে দেই? আরহাম নীরব থেকে কাবার্ড থেকে নিজেই হেঁচকা টানে সেগুলো গুছিয়ে ব্যাকপ্যাকে তুলেছে। বের হওয়ার পূর্বে সকলের সাথে উষ্ণ আলিঙ্গনে জড়ালেও নওরিনের দিকে একবার মাত্র দৃষ্টি ফেলে শীতল কণ্ঠে বলেছিল, টেক কেয়ার। জবাবে নওরিন কোনো প্রতিক্রিয়া দেখায় নিঠায় দাঁড়িয়েছিল।
তবে 18 ছুঁই ছুঁই তরুণীরা থেকে এর বদলে আবেগের আতিশয্যে ভ্যা ভ্যা করে নাক টেনে কাদার আশা করেছিল, যেটা ইলোরা তার এড়িয়ে যাওয়াতে প্রায়শই করত, কিন্তু এসব কিছুকে তুচ্ছ জ্ঞান করে তার ঠান্ডা শীতল মেজাজের বহিঃপ্রকাশ আরহামকে খানিক উৎসুক করে তুলল। ঠোঁট চেপে গাঢ় কণ্ঠে শুধালো, অভিমান? আমি কখনো অভিমান অভিযোগ করি না, আমার ডিকশনারিতে এসব ওয়ার্ড নেই ক্যাপ্টেন। অদূরের স্নিগ্ধ লালিমাপূর্ণ আকাশের মৃদু আলো হোয়াইট ইউনিফর্ম জড়ানো আরহামের দৃঢ় সৌষ্ঠ্যপূর্ণ শরীরের উপর এসে পড়ল। তার চৌকস ফর্সা মুখশ্রী সেই প্রতিফলনে চিকচিক করে উঠল। ধীর কণ্ঠে সে জবাব দিল, ভালোবাসাও নেই? আপনি সবসময় আমাকে আপনি ডাকেন। কি ডাকবো তাহলে আপনাকে? এবারও তুমি? ছোট্ট দু শব্দের হঠাৎ সম্বোধনে নওরিনের হৃদয় কেমন যেন করে উঠল। আকাশের দিকে দৃষ্টি মেলে সে পুনরায় অনুভব করার চেষ্টা করল একটু আগের শোনা কথাটা। মিহি লজ্জার একটা স্ফুরণ খেলে গেল তার সারা মুখে। সময় নিয়ে জবাব দিল না। তবে অপর পাশের নিস্তব্ধতা লক্ষ্য করে আরহাম সন্তর্পণে পারে আছড়ে পড়া ঢেউগুলোর দিকে তাকিয়ে থাকল। আরহাম অনুধাবন করল ঠিক তার হৃদয়ে ও ওপাশের তরুণীটির আলতো শীতল কণ্ঠের অনুযোগের ঢেউ এভাবেই আছড়ে পড়ছে। গভীর নিখাদ কণ্ঠে সে শুধালো, আমার স্রোতস্বিনী। শিপিং কন্ট্রোলার প্যানেলের সামনে বসে থাকা আরহামের তীক্ষ্ণ দৃষ্টি প্যানেলের স্ক্রিনে ওঠা বিভিন্ন ধরনের সিগন্যালের ওপর নিবন্ধ। পাশ থেকে সে ধীরে সুস্থে মাইক্রোফোন এগিয়ে নিয়ে নির্দিষ্ট কোডিং অনুসারে পরবর্তী রাডারে সংকেত পাঠালো। একটু আগেই সিনিয়র অ্যাডমিরাল SM আরাফাত তার নিজস্ব কেবিনে তার সাথে একটা তাড়াহুড়ো করে মিটিং করে গেছেন। সিনিয়র অ্যাডমিরাল খুব গুরুগম্ভীর হিসেবে সবার কাছে সমাদৃত হলেও ক্যাপ্টেন আরহাম তাওসিফের অসম্ভব কর্মস্পৃহা তার প্রতি একটা নরম দিক সৃষ্টি করেছে। অ্যাডমিরাল মোস্তফা কামাল আপাতত ছুটিতে আছেন। আরহামের সাথে হওয়া তার অযাচিত ঝামেলার ব্যাপারে সিনিয়র অ্যাডমিরাল জেনে গেছেন। তারপরই তাকে প্রায় সপ্তাহখানেকের জন্য অবকাশ যাপনের পরামর্শ দেন তিনি। কম্পিউটার স্ক্রিনের সামনে একটানা বসে রাডারের স্টিমুলেটিং ভেরিফাই করা অবস্থায় রিভলভিং চেয়ারে গা এলিয়ে দেয় আরহাম। গম্ভীর মেজাজের সামনে কথা বলতে একটু ইতস্তত করে কেয়ারটেকার জসিম। পরক্ষণে ঢোক গিলে খানিকটা সাহস সঞ্চয় করে সে ডেকে ওঠে, স্যার, বড় স্যার লাঞ্চে আপনার জন্য অপেক্ষা করছেন। মাথাটা কিঞ্চিত ঘোরায় আরহাম জসিমের কণ্ঠস্বর শুনে তার দিকে চেয়ে গমগম স্বরে জানায় আসছে সে। সি ফরমারে দ্রুতগতিতে কয়েকটি নির্দিষ্ট কোড ডিকোডার করে উঠে দাঁড়ায়। দৃঢ় পদক্ষেপে অফিসার্স ক্যান্টিনের দিকে এগিয়ে যায় আরহাম। দরজা ঠেলে প্রবেশ করতেই সিনিয়র অ্যাডমিরাল SM আরাফাতের দৃষ্টিগোচর হয় তার। তিনি উঠে দাঁড়িয়ে সহাস্য মুখে আরহামকে বসার অনুরোধ জানায়। আরহাম কিঞ্চিত অবাক হয় তার হঠাৎ এই আমন্ত্রণে। চেয়ার টেনে বসতেই SM আরাফাত রহমান বলে ওঠেন, মিস্টার সি, এটি কেমন যাচ্ছে সময়কাল? আরহাম সৌজন্য হেসে করমর্দন করে জবাব দিল। SM আরাফাতের চেহারায় বেশ উৎফুল্ল ভাব। তাকে খুব গম্ভীর মুখে দেখে অভ্যস্ত সকলের কাছে এটা একটু অবাক লাগারই কথা। ওয়েটার খাবার পরিবেশন করে দিয়ে গেলে তিনি বেশ নড়েচড়ে বসেন আরহামের উদ্দেশ্যে। আরহাম সেদিকে লক্ষ্য করে। সি, এটি গট ম্যারিড পারিবারিকভাবে? আরহাম মুখবায় অপরিবর্তিত রেখে জবাব দেয়, ইয়া স্যার, রিসেন্টলি। ইজ শি সেটেলড অ্যানি সেক্টর? আরহাম এবার খানিকটা হেসে প্রত্যুত্তর করে, নো স্যার, শি ইজ স্টিল নাও ইন্টারমিডিয়েট। SM আরাফাত ও আরহামের কথার প্রেক্ষিতে খানিকটা হেসে ওঠেন, তাহলে তো বাচ্চা মেয়ে বিয়ে করেছ? নট অ্যাট অল, তার মাঝে এখনো ইম্যাচিউরদের লেশমাত্র পাইনি। SM আরাফাত রহমান গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ান, অবশ্য তুমি তাগড়া যুবক, পারফেকশনটা অ্যামেজিং, কনগ্র্যাচুলেশন। ক্যাপ্টেন আরহাম তাওসিফ মুচকি হেসে তার সাথে তাল মেলায়। SM আরাফাত রহমান খাবারের দিকে ইঙ্গিত করে এগিয়ে দেয় তার দিকে। চামচ নাড়াতে নাড়াতে পুনরায় তিনি বলে ওঠেন, আমি অসম্ভব খুশি হয়েছি তোমার এই সিদ্ধান্তে। আরহাম তার ডিশের দিকে কিঞ্চিত মনোনিবেশ করে তার পরবর্তী কথা শোনার অপেক্ষায় থাকে। তবে এখন গাম্ভীর্যতা থেকে হাসি খুশি ডামিতে কনভার্ট করতে হবে ইয়ংম্যান। আরহাম নির্মল হাসে কাঁধ দুলিয়ে সৌজন্যতা প্রকাশ করে তার উদ্দেশ্যে। মোস্তফা কামালের কন্যা ইলোরাকে নিয়ে তোমার কাছে কিছু প্রশ্ন জানতে চাই আমি। আরহাম হাসির রেশটা কমিয়ে তাকালো SM আরাফাত রহমানের দিকে। শিওর স্যার। অ্যাডমিরালের সাথে তার মেয়ের মনোমালিন্যের কারণ সম্পর্কে তুমি কি অবহিত? নো স্যার। SM আরাফাত রহমান ক্যাপ্টেন আরহাম তাওসিফের ছোট করে দেওয়া উত্তরে তার দিকে একবার মাথা উঁচিয়ে তাকালেন, পরক্ষণেই বলে উঠলেন, তিনি গতরাতে তার মেয়ের ব্যাপারে আমার সাথে আলোচনা করেছেন। তার মেয়ের না বলে বলতে পারো আমার ছেলে ইনানের সাথে তার মেয়ের ব্যাপারে। আরহাম তার এ কথায় একটু নড়েচড়ে বসল।
অ্যাডমিরাল তার মেয়ের ব্যাপারে ভীষণ স্পর্শকাতর। রিসেন্ট তার মেয়ের ভেঙে পড়া তিনি মেনে নিতে পারছেন না এবং যথার্থভাবে সেই ভেঙে পড়ার কারণ তুমি। আরহাম তার চামচ নাড়াতে নাড়াতে সম্মুখে তার পানে চাইল। স্যার, আই নেভার ফেল হার, এটা তার ছেলেমানুষি এবং আমি তা কখনোই গুরুত্ব সহকারে নেইনি। মেয়েটার ব্যাপারে তোমার অভিমত কি? হোয়াই ইউ ডোন্ট এপ্রিসিয়েট হার? নিঃসন্দেহে সে খুবই অসাধারণ, কিন্তু আমি তাকে সাধারণভাবে গ্রহণ করতে পারিনি। আপনার এবং তার দৃষ্টিকোণ থেকে এটা আমার ব্যর্থতা হিসেবে পরিলক্ষিত হলেও আমার কাছে নয়। এস এম আরাফাত রহমান কিছুক্ষণ নীরব থাকলেন। আরহাম তার মুখ আরো গম্ভীর করে বলে উঠল, স্যার, ইউ ক্যান থিঙ্ক ওভার হার। ইনান খুবই ভালো ছেলে এবং আপনারও মোস্তফা কামাল স্যারের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হবে। দেন তুমি এটা ইলোরার সাথে ডিসকাস করলে খুবই ভালো হয়। সে তোমাকে খুব করে মানতে চায়। আরহাম এবার খানিকটা থমকে গেল। তার বিয়ের পর তার এবং তার পিতার সাথে সম্পর্কের তিক্ততা বেড়েছে, যদিও এরপরে ইলোরা আর আরহামের মুখোমুখি হয়নি, তবুও তার অজ্ঞাত মনের তার প্রতি যে আক্ষরিক অর্থেই আবেদন নিবেদন রয়েছে তার মুখোমুখি আরহাম কখনোই হতে চায় না। নওরিনের সাথে থাকাকালীন সময়ে তার ফোন কলে আরহাম খুব বাজেভাবে এড়িয়ে গেছে এবং সেটা তার আসন্ন ভবিষ্যতের সত্যকে প্রত্যক্ষ করার কারণ হিসেবেই আরহাম এটি করেছে। তবে আরাফাত রহমানের এরূপ প্রস্তাবে মনের দিক থেকে সে সম্পূর্ণ দ্বিমত পোষণ করলেও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সিনিয়র অ্যাডমিরাল হিসেবে তার প্রতি যথাযথ সম্মান রেখে সে জবাব দিল, সেক্ষেত্রে বিষয়টি সহজ হবে বলে মনে করলে আমি অবশ্যই ডিসকাশন করব। সিনিয়র অ্যাডমিরাল এস এম আরাফাত রহমান এবার খানিকটা প্রশান্তদায়ক শব্দ করলেন, আশা করি তুমি ইলোরাকে বুঝালে সে নিশ্চয়ই নিজের ভালোটা বোঝার চেষ্টা করবে। তার ভবিষ্যতের প্রতি অ্যাডমিরাল নিজে সন্দিহান হয়ে পড়েছেন। তিনি আমাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কথাগুলো বলেছেন এবং পার্সোনাল ম্যাটারগুলোর আলোচনা আমি চাচ্ছি না উইথাউট ফ্রি টাইমে ওপেনলি চালিয়ে যেতে, তাই কৌশল অবলম্বন করা। কথা শেষ করে এস এম আরাফাত রহমান খানিকটা হো হো করে হাসলেন। আরহামও প্রত্যুত্তরে মাথা দুলিয়ে তার কথায় সম্মতি জানালো। ল্যাবে প্র্যাকটিক্যাল শিট জমা দিয়ে বের হতেই নওরিনের খেয়াল হলো তার আজকে লাইব্রেরি থেকে নেওয়া বই জমা দেওয়ার শেষ দিন। দ্রুত ঘড়ি দেখে ত্রস্ত পায়ে সেদিকে ছুটল। জেরিনের সেখানে অপেক্ষা করার কথা। একাডেমিক বিল্ডিং ক্রস করে দৌড়ে সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় ওঠার পর হাঁপাতে হাঁপাতে খেয়াল করল তার পাসকি তার সাথে নেই। প্রচণ্ড বিরক্তে সে মনে করার চেষ্টা করল সেটা সে ল্যাবে ফেলে এসেছে। আশেপাশে জেরিন কেউ দেখা যাচ্ছে না। নিজের ওপর শত শত গালি দিয়ে পুনরায় সে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। আজকের রুটিনটাই অসম্ভব রকমের এলোমেলো। প্রথমত বাসায় খালাতো বোন মীরার অযাচিত অবকাশ যাপনের জন্য আগমন, যার জন্য তার সকালের নাস্তাও ঠিকমতো করা হয়নি। মীরা ছোট খালার মেয়ে। নওরিনের বিয়েতে তার প্রিটেস্ট চলায় শত ইচ্ছা থাকা সত্ত্বেও সে আসতে পারেনি। কিন্তু কালকে সন্ধ্যায় তার মায়ের সাথে হঠাৎ আগমন ঘটেছে তার মা নওরিনের ছোট খালাম্নি অত্যন্ত ভদ্রমহিলা, কিন্তু মীরার আচরণ সম্পূর্ণ তার বিপরীত কিসিমের হয়েছে। বাসায় আসার পরেই তার রুমে চলে এসে সে প্রচণ্ড রকমের আবদার করেছে সে তার নতুন ভাইয়ের সাথে কথা বলবে। নওরিন তার এহেন অভিপ্রায় চোখ কপালে তুলেছে। সে নিজেই তিনবেলার অর্ধেক বেলায় সেই নম্বরটির ইনকামিং কল থেকে পালিয়ে বাঁচে। গম্ভীর তীক্ষ্ণ কণ্ঠস্বরে তার হাত পা হিম হয়ে যায়। আর কোথাকার কোন হরিদাস পালের ন্যায় তার আবদারে সে অসম্ভব বিরক্ত হয়। স্পষ্ট করে জানিয়ে দেয় সে তার অফিসরত সময়ে সে ভীষণ ব্যস্ত থাকে, বিধায় তার সাথে কথা বলার স্বপ্ন কশ্চিনকালেও সম্ভব নয়। অতঃপর মীরা নামের মেয়েটি কোনোভাবে সেটি মেনে নিয়ে নওরিনের ফোন খপ করে হাতে নিয়ে গ্যালারি থেকে আরহামের ক্যাশুয়াল ফটোগুলো এক নিঃশ্বাসে বের করে দেখে, বেশ সময় নিয়ে দেখে এবং নওরিনের উদ্দেশ্য সে নানা ধরনের প্রশংসাও করে। এমন অযাচিত হস্তক্ষেপে নওরিনের মেজাজ বিগড়ে যায়। দাঁতে দাঁত চেপে সে বিষয়টি সহ্য করার চেষ্টা করে। নওরিন প্রথমবারের মতো নিজের মধ্যে এক ধরনের জেলাসি অনুভব করে একজন যুবকের জন্য, যে যুবকটি কলমে কাবিনে হৃদয় একান্ত তার নিজের। মীরা অবশ্য নওরিনের জেলাসিকে খুব বেশি ধর্তব্যের মাঝে নিয়ে আসেনি। পরক্ষণে গদগদ কণ্ঠে শুধিয়েছে, নওরিন ভাইয়া আসবে কবে? নওরিন ভাবলেশীন মুখে জবাব দিয়েছে, ঠিক নেই মীরা, এ বছর নাও আসতে পারে। মীরা তার মজার ছলে বলা কথাটা আবার একটু সিরিয়াস ভাবে নিয়ে পুনরায় অবাক হয়ে জিজ্ঞেস করেছে, এ বছরে আসবে না? না। কিন্তু কেন? কারণ আমি চাই না সে আসুক। তুই চাস না? কেন? এমনি আমার ভালো লাগে তাই। তুই কি পাগল নওরিন? এরকম একটা জিনিস থাকলে আমি তো তার এক সেকেন্ডের বিচ্ছেদও সহ্য করতে পারতাম না, সারাক্ষণ তার কাছে কাছে থাকতাম। এজন্যই তোর নেই।
নওরিনের প্রত্যুত্তরে মীরা প্রথমে খানিকটা হতচকিত হয়ে পড়লেও পরক্ষণে নিজেকে সামলে তার নিজস্ব মনোভাব ব্যক্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। এসব অদ্ভুত কথাগুলো ভাবতে ভাবতে নিচে পৌঁছে নওরিন ল্যাবরুমে প্রবেশ করল। ফার্স্ট ইয়ারের ছেলেমেয়ে আনাচে কানাচে গিজগিজ করছে। সাবধানে নিজের সিটের কাছে পৌঁছে নওরিন আবিষ্কার করল তার সিটে অপরিচিত ছেলে বসা। সম্ভবত হাইড্রা নিয়ে করা টাস্ক কমপ্লিট করছে। নওরিন এদিক ওদিক তাকিয়ে কোনোভাবেই তার ব্যাগের অস্তিত্ব পেল না। অবশেষে তার সিটে উপবিষ্ট ছেলেটির উদ্দেশ্য সে বলে উঠল, এক্সকিউজ মি, এখানে একটা কালো রঙের টোট ব্যাগ ছিল। ছেলেটি মাথা ঘুরিয়ে নওরিনের দিকে তাকায়, প্রথমে কিছু বুঝতে না পেরে পরবর্তীতে তার কথা শুনে দাঁড়িয়ে অপর পাশের ছেলেটিকে উদ্দেশ্য করে ডাকে সে, মাহদি, ব্যাগের মালিক পাওয়া গেছে, এদিকে আয়। মাহদি নামের ছেলেটি তার বন্ধুর চিৎকার শুনে এগিয়ে আসলো। নওরিন তার বেগটি দেখে হাঁপ ছেড়ে বাঁচল। বেগটি আপনার আপু? জি ভাইয়া। নওরিন ছেলেটির দিকে দৃষ্টি ফেলে পরক্ষণেই মুখটি বিস্ময়হা করে ফেলে। মাহদি তুই? ছেলেটি ভ্রু কুঁচকে কিছুক্ষণ ব্যাপারটি বোঝার চেষ্টা করে, তার কিছুক্ষণ পর তার মুখেও বিস্ময়ের ঢেউ খেলে যায়। সহাস্যে বলে ওঠে নওরিন, অ্যাম আই ড্রিমিং? সত্যি এটা তুই? নওরিন চশমা খুলে নিয়ে ডেস্কের চেয়ারে বসে পড়ল, ধাতস্থ হয়ে বলল, তুই তো এব্রোড গিয়েছিলি, এখানে হাউ পসিবল, তাও আমার কলেজে? মাহদি নামের ফর্সা চিকন ছেলেটি পাশে চেয়ারে বসতে ভুলে গেল, দাঁড়িয়ে দুহাতে মাথা চেপে ধরে বলতে লাগলো, আমি কখনোই তোকে এক্সপেক্ট করিনি। কেমন আছিস তুই? তোকে আমি কত খুঁজেছি নওরিন, তুই ইমাজিনও করতে পারবি না, তোকে অনেক বেশি মিস করেছি। ইলোরা অপ্রকৃতিস্থের মতো হাসছে। হাসার দরুন তার লালচে চুলগুলো মুখের সামনে এসে পড়ছে, তবুও তার বিন্দুমাত্র পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। হাসতে হাসতে এবার সে টেবিলের ওপর শব্দ করে দু হাত রেখে তার ওপর মাথাটা রাখল। নীরব নিস্তব্ধ পরিবেশের মাঝে তার কণ্ঠস্বর বড্ড বেমানান লাগলো। তো মিস্টার আরহাম তাওসিফ আমাকে অনুরোধ করলেন নাকি, আদেশ কোনটা? টেবিলের অপর পাশে নিষ্পৃহ মুখশ্রীতে শটান হয়ে বসে থাকা ক্যাপ্টেন আরহাম তাওসিফের পক্ষ হতে কোনো জবাব আসলো না। ইলোরা আনা এবার কিছুটা নিজেকে সামলে নিল, কঠোর কণ্ঠে শুধালো, আপনি আমাকে না অনুরোধ করার কেউ, না আদেশ দেওয়ার? তার কথা বলার ধরনটা খানিক চিৎকারের মতো শোনালো, কিন্তু বিপরীত ব্যক্তিটির মধ্যে সামান্যতম বিচলিত হওয়ার ভাব দেখা গেল না। ইলোরা বেশ কিছুক্ষণ নীরব রইল, অস্বাভাবিক মৌনতার মাঝে কিছু একটা অনুভব করার চেষ্টা করল সে। চোখটা ধীরে ধীরে বন্ধ করে বড় বড় শ্বাস ছাড়ল। মেয়েটি জানে না সে কতটা ভাগ্যবতী। ওপাশের নিস্তব্ধতা লক্ষ্য করে সে পুনরায় বলে উঠল, যে মেয়েটি আপনার হৃদয়কে ছোঁয়ার অধিকার পেয়েছে, আমি তাকে সাগ্রহে অভিনন্দন জানাই। সে প্রচণ্ড ভাগ্যবতী, তবে সে হাজার চেষ্টা করলেও আপনার প্রতি আমার ভালোবাসা কেড়ে নিতে পারবে না। আরহাম ধীরে ধীরে তার দিকে মনোনিবেশ করে, গম্ভীর মুখাবয়বে সে হৃদয়ের গহীন থেকে ওপাশের মেয়েটির জন্য খানিক মায়া অনুভব করে সে। তোমাকে আমি সম্পূর্ণ এই বিষয় বহির্ভূত একটি প্রশ্ন করছি, আপনি আমাকে কেন অনুভব করলেন না ক্যাপ্টেন? সান্ধ্য আলোয় আরহামের চোখে বিষণ্ণ ভঙ্গুর এক মানবীর বিমূর্ত প্রতিচ্ছবি ভেসে ওঠে, যার চোখ দিয়ে অবিরাম অশ্রুর ধারা প্রবাহিত হচ্ছে। ইলোরার চোখ মুখে এবার খানিকটা সূক্ষ্ম বিদ্রুপাত্মক হাসি ফুটে ওঠে। ইনানকে বিয়ে করার কথা বলছেন? জীবনটা গুছিয়ে নেবার কথা বলছেন আমাকে? আপনাকে ভুলে যেতে বলছেন? আরহাম শীতল দৃষ্টিতে তাকায় ইলোরার দিকে। ইলোরাকে একটু ভালোবাসলে কি হতো ক্যাপ্টেন? আমি তো বেশি কিছু চাইনি, শুধুমাত্র একটুখানি ভালোবাসা চেয়েছি আপনার, আপনি কেন তা বুঝলেন না? এব্রোডে নিজেকে মানিয়ে নিতে পারিনি, ভালো লাগেনি, 6 মাসের মাথায় চলে এসেছি। বাবা ঢাকাতে কলেজে শিফট করে দিল, দেন মোটামুটি সেটেল হয়ে এখানে টিসি নিয়ে চলে আসলাম। কিন্তু আমি এখানে এসে যে তোর দেখা পেয়ে যাব কল্পনাও করিনি। ঢাকা ফিরে জেরিনের নম্বরে অনেকবার ট্রাই করেছি, কিন্তু ওকে পাইনি। আমি তো ভেবেছি তোর সাথে আর কখনোই দেখা হবে না আমার। নওরিন উৎসুক হয়ে মাহদি নামক ছেলেটির একনাগাড়ে বলে যাওয়া কথাগুলো শুনল। এই মাহদির সাথে নওরিন ছোটবেলা থেকে একসাথে এক স্কুলে পড়ে এসেছে এবং শুধুমাত্র এই একটা ছেলের সাথে তার মোটামুটি সখ্যতা ছিল, কিন্তু তা প্রায় দীর্ঘ 3.5 বছরের অতীত। তার সাথে থাকাকালীন সময়ে মাহদি খুব শান্ত প্রকৃতির একজন ছিল। নওরিন তার এমন চঞ্চলতা প্রত্যক্ষ করে সামান্য অবাক হয়। বড়লোক বাবার একমাত্র ছেলে হিসেবে সকলের কাছে পরিচিত মাহদিকে তখন তার বাবা পড়াশোনার প্রতি তার অনিয়ম উচ্ছৃঙ্খলতা পরিলক্ষিত করে ইচ্ছাকৃতভাবেই নিজ ছোট ভাইয়ের সাথে বিদেশে পাঠিয়ে দেন। নওরিন তখন অবশ্য মাহদির প্রতি এই সিদ্ধান্ত শুনে মনে মনে খুশিই হয়েছিল, কারণ তখন সে নতুন বন্ধুদের পাল্লায় পড়ে বেশ খানিকটা বকে গিয়েছিল।
নওরিনের প্রতি মাহদির অগাধ বন্ধুত্বের টান থাকার পরেও নওরিন নিজেই তার সাথে বেশ খানিকটা দূরত্ব সৃষ্টি করে নেয়। তারপর সময় কতটা দ্রুত বয়ে যায়। মাহদির চেহারায় বেশ খানিকটা পরিবর্তন এসেছে। বাইরের দেশে থাকার দরুন চেহারায় উজ্জ্বল একটা ছাপ, স্পষ্ট স্বাস্থ্য মোটামুটি অনেক ভালো হয়েছে, এখন দেখতে তাকে বেশ চৌকস লাগছে। নওরিন চেয়ারে মাথা এলিয়ে ব্যাগ থেকে ওয়াটার বটল বের করে ঢক ঢক করে পানি খেলো। বড় একটা নিঃশ্বাস ছেড়ে সে শুধালো, বেশ সিনেম্যাটিক জেরিনকে ফিল করিস এখনো? মাহদি পাশের চেয়ারটা টেনে নওরিনের সামনে প্রায় ঘনিষ্ঠ হয়ে বসল। বড় করে একটা শ্বাস ছাড়ল। মাথাটা নিচু করে একটু ধাতস্থ হয়ে সময় নিয়ে জবাব দিল, ওকে আর মনে পড়ে না। তোর কি খবর? এতদিন কোথায় কিভাবে থেকেছিস? এতদিনে অনেকগুলো মেল ফ্রেন্ডস বানিয়ে ফেলেছিস নিশ্চয়ই? নওরিন তার চেয়ারটা পেছন দিকে কিঞ্চিত সরালো। মুখে হাসির রেশ অপরিবর্তিত রেখে জবাব দিল, মেল ফ্রেন্ডস বানাতে যে যোগ্যতা থাকতে হয় সেটা এখন পর্যন্ত অর্জনই করতে পারিনি। তোর হেয়ালি ভাবটা ঠিক আগের মতোই আছে। চেঞ্জ হব কেন? তবে জেরিন তোকে এখনো মনে রেখেছে। আমি খুব করে নোটিশ করেছি। তুই মনে রাখিসনি আমাকে? আচমকা এমন প্রশ্নে খানিক থতমত খেয়ে ওঠে নওরিন। ডেস্কে শব্দ করে মাহদির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, তোকে সবাই মনে রেখেছে, ক্লাস টপারদের কেউ বলে নাকি? একজন টপারের মুখে এমন কথা শুনতে পারাটাও ভাগ্যের। নওরিন তির্যক দৃষ্টিতে তাকায়। তুই থাকাকালীন সময়ে ক্লাসে আমাদের র্যাঙ্ক সমানে সমান ছিল, তোর যাওয়ার পরের কথা অবশ্য আলাদা। মাহদি শব্দ করে হেসে ওঠে। শেষমেশ অতীত আবার পুনরাবৃত্তি হতে চলেছে, তবে এবারের চিত্র বেশ ভিন্ন হবে। সাচ অ্যাজ? আপনার অ্যাঙ্কের কাছে জোর করে হলেও মাথা নত করব ম্যাডাম। ফুলের দোকানে সদ্য তরতাজা ফুলগুলো থেকে শুভা কয়েকটা আলাদা করছে। পাশে থাকা জেরিনের দিকে সে তাকিয়ে দেখল সে বিভিন্ন অ্যাঙ্গেলে এপাশ থেকে ওপাশে ভিডিও করতে ব্যস্ত। বিরক্ত ভঙ্গিতে তার দিকে চেঁচিয়ে শুভা বলে উঠল, দয়া করে নওরিনকে জলদি একটা কল লাগা। ও লাইব্রেরিতে আমাকে খুঁজে বেড়াচ্ছে। জেরিনের মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। শুভা এবার চটে গেল। দুধাপ এগিয়ে তার ফোন কেড়ে নিতেই জেরিনের টনক নড়ে উঠল। শুভার উদ্দেশ্য ভীষণ চেঁচামেচি শুরু করে দিল সে, শুভা আমার শেষ ভিডিওটা একদম পারফেক্ট হয়েছে। আল্লাহর দোহাই লাগে নষ্ট করে দিস না। একটা কথা কতবার করে বলে যাচ্ছি, খেয়াল করিস তুই? ফোনটা দিয়ে দে, কোনো জায়গায় টাচ করিস না, এক্ষুনি কল দিচ্ছি। ফুলের দোকানে বসা মধ্যবয়সী দোকানদার নীরস মুখে তাদের এই খুনসুটি পর্যবেক্ষণ করে। হেই 3-4টা জামাইওয়ালা টিকটকার লেডি। জেরিন চমকে মুখ ঘুরিয়ে দেখে বাইকে বসা রাফি, তার পেছনে আরো একজন। শুভা চোখ কপালে তুলে বলে, এতকো ইনসিডেন্ট কিভাবে সম্ভব? বনে বাদারে জলে স্থলে সবখানেই দেখি পিছু পিছু চলে আসেন। জেরিন কটমট চোখে তাকালো দাঁত বের করে থাকা রাফির দিকে। আরেকবার টিকটকার বললে খুন করে ফেলবো। আচ্ছা তাহলে সত্যিই কি ধরে নেব 3-4টা জামাই তোমার এক্সিস্ট করে? জেরিন পাল্টা আক্রমণ করার আগেই শুভা হেসে দেয়। বিতৃষ্ণা নিয়ে বিরক্ত হয়ে পাশে থাকা বান্ধবী নামক বেয়াক্কেলের দিকে তাকায় জেরিন। পরক্ষণেই সমান তালে বলে ওঠে, মিস্টার বিআই, আপনাকে নাকানি চুবানি খাওয়ানো আমার 2 সেকেন্ডের ব্যাপার, সাবধান হন, সংযত হন। রাফি উচ্চস্বরে হেসে ওঠে। থামানো বাইক থেকে নামতে উদ্যত হয়ে জিজ্ঞেস করে, নাকানি চুবানি খেতে প্রস্তুত নই, এখনো ফুল কিনে দেই তোমাকে? জেরিন সরু দৃষ্টি মেলে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। পায়ে পা মিলিয়ে ঝগড়া করা মানবটির পক্ষ হতে এমন উত্তর আশায় সে খানিকটা সন্দেহজনক কণ্ঠে জবাব দেয়, আমার 4-5টা জামাই আছে কিনে দেওয়ার জন্য। আমাকে 5ম জন হিসেবে স্বীকৃতি দান করো। রাফির এহেন কথায় শুভা হাসতে হাসতে জেরিনের গায়ে ঢলে পড়ে প্রায়। জেরিন নিজেকে ধরে রাখতে পারে না, হিহি করে সেও হেসে ওঠে। ফুলের দোকানে থাকা দোকানদারটিও তাদের এমন পাগলাটে কার্যকলাপে হেসে ওঠে। আমার বরাদ্দকৃত সময় শেষ, স্বর্ণ পুরুষালী তীক্ষ্ণ স্বরে গমগম করে ওঠে পরিবেশ। টেবিলে উবু হয়ে মাথা রাখা ইলোরার মধ্যে সামান্যতম পরিবর্তন লক্ষ্য করা যায় না। আই হ্যাভ টু গো। ধমকে ওঠা শীতল কণ্ঠে ইলোরা কেঁপে ওঠে। ফ্যাকাশে হয়ে আসা রক্তশূন্য মুখটি ধীরে ধীরে তোলে সে। রক্তিম চোখ দুটো অপর পাশের যুবকটির দিকে নিক্ষেপ করে। ভাঙা কণ্ঠে জবাব দেয়, পাপা আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমি আমার পাপার ইচ্ছা রক্ষার্থে সবকিছুই করব, তবে যে বিষয়টির ওপর আমার পূর্ণ নিয়ন্ত্রণ নেই, আমি কিভাবে সে সম্পর্কে তার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হব?
অন্যদিকে দৃষ্টি ফেলা আরহামের কর্ণকুহরে ইলোরার বলা কথা প্রবেশ করতেই এক মুহূর্ত দেরি করার প্রয়োজন বোধ করল না। সে তড়িৎ গতিতে উঠে দাঁড়াতেই ওপাশ থেকে আবারও ইলোরার কণ্ঠের প্রতিধ্বনি শোনা গেল, আমি আপনার অনুরোধ রাখবো ক্যাপ্টেন, তবে একটা শর্তে। আরহামের পা থেমে যায়, দীর্ঘ শটান দেহে উল্টে দিকে দৃষ্টি মেলে সে পরবর্তী কথা শোনার জন্য অপেক্ষা করে। ক্যান আই হাগ ইউ ফর ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম? আরহামের গা রি রি করে ওঠে। ক্রোধে সম্মুখের মেয়েটিকে কষিয়ে একটা থাপ্পড় দেওয়ার প্রচণ্ড ইচ্ছা খুব কষ্টে দমন করে। রাগে তার মাথার রগ দপদপ করছে। ইলোরা আরহামের অবস্থা পর্যবেক্ষণ করে তারস্বরে হেসে ওঠে। মাথা ঝাঁকিয়ে বলে, আই নো আই হ্যাভ নো রাইট টু ডু দিস, এটার অধিকার ওই মেয়েটা নিয়ে নিয়েছে। আই এম আই রাইট ক্যাপ্টেন? আরহাম কিছু বলার আগেই তার ফোন ভাইব্রেট করে ওঠে। ডান হাত দিয়ে ফোনটা মুখের সামনে এনে নম্বরটিতে চোখ বোলাতেই তার চেহারার কাঠিন্যতা খানিক ফিকে হয়ে আসে। ইলোরা তার হঠাৎ এই পরিবর্তন লক্ষ্য করে ভ্রু কুঁচকে সে আরহামের গতিবিধি পর্যবেক্ষণ করে। আরহাম খুব সন্তর্পণে কলটা রিসিভ করে। ওপাশের মেয়েলি কণ্ঠের আওয়াজ বেশ কিছুক্ষণ ধরে শ্রবণ করে সে। তার ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটে উঠতে দেখা যায়। স্রোতসিনী? ইলোরা চমকে ওঠে এ সম্বোধনে। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় আরহামের দিকে। সে বিষয়টা বুঝে উঠতে পারছে না। সম্মুখ যুবকটির এমন আচরণ তার সম্পূর্ণ অচেনা। আরহাম দাঁড়ানো থেকে পাশের চেয়ারটি নিজের দিকে একটানে ঘুরিয়ে এনে বসে পড়ে। ধীরে সুস্থে পায়ের ওপর পা তুলে আয়েসে চওড়া কাঁধ এলিয়ে দেয় পেছনে। স্বভাবতই বাম হাত জ্যাকেটের পকেটে গুজে অস্বাভাবিক মোলায়েম কণ্ঠে ওপাশের উদ্দেশ্য বলে ওঠে, মিস করছেন ম্যাডাম? চলে আসবো। শীতের আগমনী বার্তায় কুয়াশার চাদরে গোটা শহর ঢাকা। রোদের দেখা মেলা ভার। এবারের শীতের তীব্রতা তুলনামূলক একটু বেশি। গরম কাপড় পরা অবস্থায়ও গা কাটা দিয়ে ওঠে যেন। পাখির কলতান এখনো ভালোভাবে শোনা যাচ্ছে না। সর্বত্র কেমন যেন গুমোট একটা ভাব। নিরবচ্ছিন্ন কোলাহল যেন নির্জনতায় পরিপূর্ণ। নওরিন ফজরের সালাত আদায় করে ল্যাপটপে সায়েন্স ফেয়ারের প্রজেক্টটা নিয়ে বসল। চলমান ফাইনাল পরীক্ষার টেনশনে গত 2 রাত ঘুম হয়নি তার, যার দরুন প্রজেক্টে সে একদমই সময় দিতে পারে নানি। কাল রাতে করা ফ্যাক্ট চেকিং গুলো রিচেক করল সে। শীতের প্রকোপে তার টাইপিং করা হাত মৃদু কাঁপছে। নীরস মুখে সবগুলো ফাইল ব্রাউজ করে ছোট শ্বাস ছাড়ল সে। কম্বলটা গায়ে আরো শক্ত করে জড়িয়ে নাক পর্যন্ত ঢেকে নিল। টুংটাং করে পরপর মেসেজ আসছে হোয়াটসঅ্যাপ গ্রুপের। চোখ বুলিয়ে দেখল সে। সকালে ঠিক কয়টায় বের হবে এই নিয়ে জেরিন মাহদিদের গসিপিং। আলস্যে কুশনের উপর মাথা এলিয়ে দিল নওরিন। তার মনটা প্রচণ্ড বিষণ্ণ। সে ঠিক এই হঠাৎ বিষণ্ণতার কারণ খুঁজে পাচ্ছে না। আরহাম কর্মস্থলে আজ গুনে গুনে 7 দিন। গত 2 দিন আগে তার সাথে কথা হয়েছে। তারপরের রুটিনটা ভিন্ন। গতরাতের নিরবচ্ছিন্ন ব্যস্ততা শেষে যখন সে নওরিনের নম্বরে কল করে তার ক্লান্ত শ্রান্ত কণ্ঠস্বর শুনেছে ওপাশ থেকে উদ্গ্রীব হয়ে আরহাম তাকে দ্রুত ঘুমানোর আদেশ করেছে। নওরিন ওঠোট গোল করে চুপচাপ সে আদেশ শিরোধার্য করেছে। তার কর্মব্যস্ততার কঠোর নিয়ম সম্পর্কে অবগত সে অবশ্য সবিতা বেগম নিজে ছেলের কাজের একাগ্রতা বিস্তর বর্ণনা করেছেন। সবিতা বেগম নওরিনকে প্রায় দেখে যান। তার সাথে বলতে গেলে খুব দারুণ একটা সখ্যতা গড়ে উঠেছে উভয়ের মাঝে। তাই নৌ ক্যাপ্টেনের অজস্র ব্যস্ততার অজুহাতে উভয়ের সামান্যতম যোগাযোগে বিঘ্ন ঘটলেও তার মমতাময়ী মাতার সাথে তার যোগাযোগে কিঞ্চিত ভাটা পড়ে না। নওরিন ধীরে ধীরে অলসতা ছেড়ে গা ঝেড়ে উঠে পড়ল। ক্যাবিনেট থেকে কলেজ ড্রেসে দ্রুত তৈরি হয়ে নিল সে। সকালের এই সময়টাতে খাওয়ার কথা ভেবে বিতৃষ্ণায় মুখ ভার হয়ে আসে। তবে জুথিকা বেগমের কাছে আরহামের করা আদেশ তার মেয়ে যেন খাবার না খেয়ে এক পাও বাড়ির বাইরে ফেলতে না পারে। অবশ্য সে রুটিন জুথিকা বেগমের অনেক আগে থেকেই মুখস্থ। নওরিনের এই বাজে অভ্যাস বহুদিনের। ড্রেস আপ সম্পূর্ণ করে কালো ওভারকোট জড়িয়ে নিল সে। স্কার্ফ পেঁচিয়ে পরিপূর্ণ দৃষ্টিতে একবার আয়নায় প্রতিচ্ছবি দেখল। অবিরাম রাতজাগার দরুণ স্বর্ণাভ মুখশ্রীতে তার প্রভাব স্পষ্ট। ধীরে সুস্থে বক্স থেকে চিকন ফ্রেমের চশমাটা লাগিয়ে নিজ রুম থেকে বেরিয়ে কিচেন রুমে উকি দিল সে। জুথিকা বেগম হাত ছাড়লেন টেবিলে, বসো, নাস্তা রেডি। ধীর পায়ে টেবিলে গিয়ে বসল নওরিন। জুথিকা বেগম তাড়াহুড়ো করে মেয়ের ডিশ রেডি করে তার সামনে দিলেন। রিয়ান উঠেনি আম্মু? না, জ্বর বাঁধিয়েছে রাতে, ঘুম ভাঙেনি এখনো। নওরিনের ওর জন্য মায়া হলো। কাল থেকেই কাশছে বেচারা। এ সময়ের সর্দি কাশি মারাত্মক খারাপ। ব্রেড অমলেটে শেষবার কামড় বসিয়ে ঢকঢক করে পানি খেয়ে উঠে দাঁড়ালো সে।
ব্যাকপ্যাকে প্রজেক্টের পেপার স্ট্যাব সবকিছুতে একবার নজর বুলিয়ে যুথিকা বেগমের জবাবের অপেক্ষা না করে ছুটল সে। আম্মু গেলাম, দেরি হবে কিন্তু প্রোগ্রাম শেষে ফিরতে। ক্যাম্পাসের গ্রাউন্ডে ফেয়ার স্টল থেকে বেশ খানিক পেছনে দিকে শুভা মাহদির পানে তাকিয়ে আছে। মাহদি গভীর মনোযোগের সাথে রুবিক্স কিউব মেলাতে ব্যস্ত, তার হাত অসহিষ্ণু। শুভার বিস্ময় হতবাক হওয়া কণ্ঠ তার কানে বাজল, পাগল হয়েছিস তুই মাহদি? তুই না জেনে শুনে এটা কখনোই করতে পারিস না। মাহদি নিস্তেজ স্বরে জবাব দিল, আমি শুধু আমার সাথে এত দিন ধরে করে আসা মনের দ্বন্দ্বের অবসান চাই। শুভা বিস্ময়ের আতিশয্যে কথা বলার খেই হারিয়ে ফেলেছে। মাহদির কথা সে ঠিকমতো হজম করতে পারছে না। স্টল গ্রাউন্ড থেকে মাইক্রোফোনে বারবার নির্দিষ্ট জায়গায় সবাইকে বসার জন্য অনুরোধ করছে। শোন আমার কথা, তুই আগে যে পরিস্থিতিতে ওর সাথে থেকেছিস অথবা দেখেছিস সেই পরিস্থিতি বা প্রেক্ষাপট কোনোটাই নেই আর এখন তুই ওর সম্পর্কে কাকতালীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ কথা জানিস না। তুই। মাহদি চোখ মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে তুলল, কিঞ্চিত রাগেরও আভাস তার কণ্ঠে। আমার মনে হলো তোকে এ সম্পর্কে কিছুটা জানানো দরকার, জানিয়েছি। আমাকে বাধা দেওয়া তোর কর্ম নয় শুভা। তুই জেরিনের কথা ভাবছিস না? জেরিন আদৌ ভাবে? শোন শুভা, মানুষ পরিবর্তনশীল। মানুষের আকর্ষণ, অনুভূতি, আবেগ চিরন্তন, কিন্তু সেটাও মানুষ ভেদে পরিবর্তনশীল। পৃথিবীতে মা সন্তানের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস যতক্ষণ পর্যন্ত না সে মাতৃস্নেহের সান্নিধ্য থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করে। মমতাময়ী মায়ের হৃদয়স্পর্শী সেই আশ্রয়ের আড়াল হলে তবেই সেই অমৃতসুধার অন্তহীন শূন্যতার অনুভব পরিলক্ষিত হয়। সবিতা বেগম বরাবরই আবেগপ্রবণ মানুষ। সেটা জেনেই আরহাম তার প্রত্যেক কাজের আগে মায়ের আদেশ পরিপূর্ণ করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। সেদিকে লক্ষ্য করে যুথিকা বেগম হৃদয় প্রশান্তি অনুভব করলেও ছেলের প্রতি যেন বিন্দুমাত্র দাবি দেওয়া চাপিয়ে দেয়া না হয় সেদিকে সদা সচেষ্ট থাকেন তিনি। তাই সদ্য বিয়ের পরপরই ছেলের প্রস্থানে বাধা দেওয়ার সম্পূর্ণ এখতিয়ার থাকলেও তিনি সাগ্রহে তা এড়িয়ে গেছেন। আরহামের দায়িত্ব সচেতনতায় তার অগাধ বিশ্বাস। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন সে দায়িত্বে তার বিন্দুমাত্র এদিক সেদিকে হলেও তার ছেলের দ্বারা সেটি কখনোই হবে না। মাহবুব রহমানের আস্থায় সবিতা বেগম আরও ধাতস্থ হন ছেলের প্রতি জোর না দেখাতে। তবে আজ প্রাতকালে ছেলের মুখে কাজের অপরিসীম ব্যস্ততার অজুহাতে সবিতা বেগম মনের দিক দিয়ে খানিকটা ক্ষুণ্ণ হন। যথাসম্ভব শীতলতা অবলম্বন করে তিনি ছেলের উদ্দেশ্য ফেরার কথা বলেন। আরহাম মায়ের উদ্বেগটা বুঝতে পারে, চুপ থেকে নীরবে মায়ের অনুযোগ শুনে যেতে থাকে সে। মাহবুব ভাই ঢাকায় যাবেন, এর মধ্যে বাসায় ফেরো। আরহাম চাচা হিসেবে যথেষ্ট করেছে সে, তোমার প্রতি তারও কিছু খায়েশ আবদার থাকতে পারে। বিয়েটার স্বয়ংসম্পূর্ণ ভার নিজেই তুলে নিয়েছিল সে। আম্মা চিন্তিত হবেন না, আমার সমস্ত চিন্তাভাবনা তোমাদের ঘিরেই। সদ্য বিবাহিতা স্ত্রী রেখে কর্মস্থলে ফিরেছ, এ সময় তোমাদের বোঝাপড়াটা অতি প্রয়োজন। মা হিসেবে এটুকু চাইব না? আরহাম মায়ের কথার প্রত্যুত্তরে ছোট শ্বাস ছাড়ে, অবশ্যই চাইবেন আম্মা, আপনার কথা ফেলার দুঃসাহস দেখাইনি এখনো। বাবা, তোমার নিরবচ্ছিন্ন ব্যস্ততা বুঝি আমি। তবে দেখো, সারাদিনের শেষে তোমার ক্লান্ত শ্রান্ত কণ্ঠস্বর শুনে আমার মন হাহাকার করে ওঠে। বিশ্রাম অবসর তো কর্মজীবনেরই অংশ। নওরিনের প্রতি অবিচার করছো তুমি। আরহাম মায়ের স্পষ্ট কথার জবাবে নত হয়, নিজের মধ্যে ওই অন্তর্দ্বন্দ্বের সম্মুখীন হয় সে। আমি সেটা জানি আম্মা। ওর পরীক্ষা শেষের দিকে মাহবুব ভাই চেয়েছিলেন তোমাকে যেন তখন ফিরতে বলি, কিন্তু আমি নিজেই তোমার প্রতি তখন চাপ দেইনি। তবে এখন যে যার মতো ব্যস্ততার দোহাই দিয়ে এপাঠোপিঠ করে থাকছ। ওর পরীক্ষা চলাকালীন সময়ে ইমোশনালি কোনো পরিস্থিতি সৃষ্টি এড়াতেই যোগাযোগ হালকা রেখেছি। তবে আম্মা, আপনার শেষ কথাটা অযৌক্তিক। আমি ব্যস্ততা ব্যক্তিগত পর্যায়ে অন্তত নামিয়ে আনব না। বাবা, আমি তোমাদের ভালো চাই। তোমার দূরদর্শিতা সম্পর্কে তোমার মা জানেন। নওরিন প্রচণ্ড ধৈর্যশীল আর চাপা ধরনের মেয়ে। তার মুখ ফুটে বলার অভ্যাস খুবই কম। তোমার আম্মা তোমার জন্য যাচাই বাছাই কম করেননি। সে তোমার সকল দিক দিয়ে যোগ্য। এজন্য এখন পর্যন্ত তোমার কাছে তার চাওয়া পাওয়া মুখ ফুটে বলে নিশে। আরহাম মৃদু হাসল, আম্মা, আমি আপনার আস্থায় পরিপূর্ণ বিশ্বাসী। আপনার আবদার আমি ফেলিনি, ফেলবও না। সবিতা বেগম আরহামের প্রতিক্রিয়ায় দারুণ খুশি হন। ছেলের সশ্রদ্ধ কথায় তার বুক প্রশান্তিতে ভরে যায়। বিড়বিড় করে নীরবে দোয়া পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। ইলোরা নিষ্পৃহ দৃষ্টিতে দেখল রেস্টুরেন্টের দরজা ঠেলে লম্বা ফর্সা মুখবয়বের একজন যুবক প্রবেশ করল। প্রথমে সে খানিকটা দিকভ্রান্ত হয়ে এদিক ওদিক তাকালো।
পরক্ষণেই হাতের ফোনটায় চোখ বুলিয়ে সে সোজা তাকালো ইলোরা যে টেবিলে বসে আছে সেখানটায়। ছেলেটির সাথে চোখাচোখি হলো। ইলোরা দেখল সেই ছেলেটি ধীরে ধীরে এগিয়ে আসছে তার উদ্দেশ্যে। সে কোনো রূপ প্রতিক্রিয়া দেখালো না। ছেলেটি একদম কাছাকাছি এসে প্রশ্ন ছুড়ল, ইলোরা আনা রাইট? ইলোরা ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁক করে জবাব দিল, মিস্টার ফাইয়াজ ইনান বসুন। ছেলেটি মাথা ঝাঁকায় চেয়ার টেনে ধপ করে বসে পড়ে। তোমার চুলগুলো কি নকল? আচমকা এমন প্রশ্নে থতমত খেয়ে ওঠে ইলোরা, তার কথা শুনে কপালে ভাঁজ পড়ে। ভ্রু কুঁচকে ছেলেটির দিকে তাকিয়ে বলে, হোয়াট? নকল মানে? তার অবাক বিস্ময় ছেলেটিকে প্রভাবিত করল না। সে পুনরায় জিজ্ঞেস করল, নকল মানে ফেক? ইলোরা মুখ শক্ত হয়ে আসে। আই হ্যাভ ন্যাচারাল, ক্যান আই চেক? ইলোরার চোখ ছানাবড়া হয়ে আসে। তার এক মুহূর্তের জন্য মনে হয় ওপাশের ছেলেটি নির্ঘাত পাগল। পাপা কিনা এই পাগলের সাথে তার মিট আপ করতে ব্ল্যাকমেইল করেছে। এতক্ষণ ছেলেটির অত্যাধুনিক স্মার্ট পোশাক আশাকে এমন কথাবার্তায় সে খানিকটা বিভ্রান্ত অনুভব করে। কমন সেন্স বাসায় রেখে এসেছেন? তোমাকে দেখার পর ভুলে গেছি। ইলোরা বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছায় তার ফ্লার্টিংয়ের ধরনে। অবশ্য ভার্সিটিতে এই ছেলেটিকে সে অতি নম্র ভদ্র হিসেবে এতদিন চিনে এসেছে। স্বাভাবিকভাবেই তার এই আচরণ হজম করতে পারছে না সে। আমার ফিরতে হবে, তাড়াতাড়ি ফিরে বিবাহিত ক্যাপ্টেনকে ফলো করবে আবারও। সহাস্যে জবাব দেওয়া ফাইয়াজ ইনান নামের ছেলেটির কথায় ইলোরার গোটা মুখ থমথমে হয়ে যায়। রাগের চোটে সে ভাষা হারিয়ে ফেলে। অপমানে তার মুখ লাল হয়ে এসেছে। ধাতস্থ হতে না পেরে সে জোরে চিৎকার করে বলে উঠল, হু দা হেল আর ইউ? ওর সম্পর্কে বলার তুমি কে? ওপাশের ছেলেটির সারা মুখে হাসি ফুটে ওঠে। হাসি হাসি কণ্ঠে সে জবাব দেয়, তোমার জামাই হব, লাল চুলের মেয়ে। চলবে।